আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে তো না? জি স্যার। ওকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা তোমাদের চ্যাট বক্সে তোমাদের নাম, রোল এবং কোড নাম্বার প্লাস সেকশন, হ্যাঁ, একটু লিখে ফেলো তোমরা। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের পঞ্চম ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, 5 নম্বর ক্লাস আর কি। তো 5 নম্বর ক্লাসে এসে আমরা মূলত সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা গত ক্লাসে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আমাদের সিলেবাসটা আসলে খুবই শর্ট, খুব বেশি কিছু এখানে পড়ানোর সুযোগ নাই। যেগুলো আছে মোটামুটি সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই বিষয়গুলোই তোমরা খুব সুন্দর করে রিভাইজ করার চেষ্টা করো, রিভিশন করার চেষ্টা করো। কারণ তোমরা এই জিনিসগুলো আগেও পড়েছো, আবার সুন্দর করে নতুন করে আবার সুন্দরভাবে এটা পড়াশোনা করার চেষ্টা করো ইনশাআল্লাহ, যাতে ভালো রেজাল্ট করতে পারো ইনশাআল্লাহ। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার আজকে মূলত আমরা আমাদের 5 নম্বর ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। পঞ্চম ক্লাসে এসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে মূলত আমরা আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদনের উপকরণ। ওকে, এই অধ্যায়টা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো এই অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে টপিকটা আসছে সেটা হচ্ছে উৎপাদনের উপকরণের ধারণা। উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ সমূহ। উৎপাদনের উপকরণ সমূহ কি কি সেটা জানবো। এরপরে জানবো আমরা উৎপাদনের অন্যতম একটা উপাদান ভূমি। ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য কি এবং ভূমির গুরুত্ব কি। এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আজকের লেকচারের কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা প্রথমে চলে আসো উৎপাদনের উপকরণের ধারণা, অর্থাৎ উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি। যদিও আমাদের অধ্যায়ের নামই হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ, তো উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে একটু প্রথমেই জেনে নিতে হবে এই অধ্যায়ের শুরুতেই। উৎপাদনের উপকরণ বলতে ওই সকল উপাদানগুলোকে বোঝানো হয় যা কোনো পণ্য বা দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। উৎপাদনের উপকরণ বলতে আমরা ওই সকল উপাদানগুলোকে বুঝি, ওই সকল উপাদানগুলোকে বোঝানো হয় যা কোনো পণ্যদ্রব্য বা সেবা উৎপাদনের জন্য অপরিহার্য। দেখো, অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন ও ডব্লিউ নর্দাসের মতে উৎপাদনের উপকরণ হলো উৎপাদনক্ষম উপাদান, যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের যে সম্পদগুলো আছে যা উৎপাদনের জন্য প্রয়োজন, এগুলোকে বেসিক্যালি উৎপাদনের উপকরণ বলা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এসব বুঝতে পারছো উৎপাদন উপকরণ হচ্ছে যে কোনো কিছু উৎপাদন করার জন্য যে উপাদানগুলো বেসিক্যালি প্রয়োজন হয়ে থাকে সেগুলোকে আমরা বেসিক্যালি উৎপাদনের উপকরণ বলে থাকি। যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদনের অন্যতম উপাদান। ওকে, তো নিচে একটু দেখো, একটু খেয়াল করে উৎপাদনের উপকরণের ধারণাটাই আমরা দুইটা চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমটা একটু খেয়াল করো যে একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে উৎপাদন হয় বা কি আমরা ব্যবহার করি আর কি আমরা সেখান থেকে পাই, এটা জাস্ট দেখানো হয়েছে। কোন একটা ইন্ডাস্ট্রিতে আমরা ইনপুট ব্যবহার করি, ইনপুট হিসেবে কি কি আসছে, ইনপুট হিসেবে আসছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, অর্থাৎ এগুলোই হচ্ছে উপকরণ। এই উপকরণগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার মাধ্যমে আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হতে পারে কোনো গাড়ি, আউটপুট হতে পারে কোনো বাড়ি,
আউটপুট হতে পারে কোনো খাদ্যদ্রব্য, আউটপুট হতে পারে কোনো কম্পিউটার সামগ্রী, আউটপুট হতে পারে কোনো তোমার পোশাক সামগ্রী বা গার্মেন্টস, কোনো ড্রেস। তো এরকম যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে আমরা কিছু উপকরণ ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে সেটা ব্যবহার করি, ব্যবহার করার পর সেটা আউটপুট হিসেবে আমরা যেটা পাই সেটাই হচ্ছে বেসিক্যালি নির্দিষ্ট কোনো পণ্য, আর সেটাই বেসিক্যালি উৎপাদিত পণ্য। আর এই উৎপাদিত পণ্য উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করি সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার কি বলে এটাকে, উৎপাদনের উপকরণ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আরেকটা চিত্র, একটু খেয়াল করো। উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়াটাকে এখানে দেখানো হচ্ছে। ইনপুট, ইনপুট হিসেবে যেমন ধরো এখানে অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, হ্যাঁ, এগুলো আমরা ইনপুট হিসেবে ব্যবহার করছি। আর এই প্রক্রিয়ার মাধ্যমে, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা আউটপুট হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্পর্শনীয় অথবা অস্পর্শনীয় কোনো পণ্য অথবা কোনো সেবা। তো এই বিষয়গুলো আমরা সাধারণত এটার মাধ্যমে পেয়ে থাকি। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বেসিক্যালি আমাদের উৎপাদনের উপকরণ। নিশ্চয় তোমাদের কাছে উৎপাদনের উপকরণ সম্পর্কে ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ। এই উৎপাদনের যে 4টা উপাদান আমরা লক্ষ্য করলাম, আমরা ইতিমধ্যে আমরা যেটা আগের টপিকের মাধ্যমে যেটা আমরা শিখলাম যে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা উপকরণ, যেটা যে কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়। সেই 4টা উপাদান বা উপকরণ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব সংক্ষেপে। একটু খেয়াল করো, ভূমি বা ল্যান্ড বলতে কি বুঝি আমরা, দেখো একটু খেয়াল করে। সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়। পৃথিবীর যে উপরিভাগ সেটাকে আমরা ভূমি বলি। কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝায়। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে ন্যাচারালি আমরা যে সমস্ত উপাদান পেয়ে থাকি সবকিছুকেই বেসিক্যালি ভূমি বলা হয়ে থাকে। অর্থাৎ ভূমি কোনো ভূমি বলতে সাধারণ অর্থে যে ভূমি বলতে আমরা পৃথিবীর উপরিভাগকে বোঝানো, কিন্তু অর্থনীতির ভাষায় শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝানো হয় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই মূলত আমাদের প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বেসিক্যালি কি বোঝায়, ভূমি বোঝায় আর কি। এরপরে চলে আসো শ্রম। উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। অর্থাৎ দেখো একটু খেয়াল করে, উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকে বেসিক্যালি আমরা শ্রম বলে থাকি। উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে বেসিক্যালি শ্রম। অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক পরিশ্রম সেটাকে বেসিক্যালি আমরা কি বলে থাকি, শ্রম বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো মূলধন, ক্যাপিটাল। সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে বোঝায় যা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তাহলে একটু খেয়াল করো, মূলধন বলতে আমরা সাধারণত কি বলি, ব্যবসায় নিয়োজিত যে অর্থ সেটাকে আমরা বেসিক্যালি মূলধন বলি। কিন্তু অর্থনীতির ভাষায় কিন্তু শুধুমাত্র ব্যবসায় নিয়োজিত অর্থই মূলধন তা কিন্তু নয়। আমরা মূলত মূলধন বলতে ব্যবসায়িক অর্থনীতির ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে মূলত আমরা মূলধন হিসেবে বুঝবো যেটা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। তো তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অর্থ এবং উৎপাদনের কাজে পুনরায় যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করি সবকিছুকেই আমরা মূলধন হিসেবে গণ্য করে থাকি। এর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে সংগঠন। দেখো, সংগঠন হচ্ছে কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে দল তাকে আমরা সংগঠন বলে থাকি। অর্থাৎ কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে, অর্থাৎ কমপক্ষে দুইজন, আর চেয়ে বেশি যে কোনো সংখ্যা হতে পারে, গঠিত যে দল, হ্যাঁ, 5 জন মিলে, 10 জন মিলে বা 2 জন মিলে যে একটা দল গঠন করা হয় বৈধ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে, বৈধ কোনো উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য, হ্যাঁ,
যে দল আমরা গঠন করি সেই দলটাকে বেসিক্যালি একটা সংগঠন বলা হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে উৎপাদনের উপকরণ। এরপরে চলে আসো ভূমির ধারণা, অর্থাৎ ভূমি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। উৎপাদনের যে 4টা উপাদানের কথা বললাম, এই 4টা উপাদান নিয়েই কিন্তু পুরো অধ্যায়টা আলোচনা করা। তো সেখানে শুরুতেই যেটা আসছে, প্রথম যে উপাদান সেটা হচ্ছে ভূমি। বিস্তারিত আমরা এখন জানার চেষ্টা করব ভূমি বলতে কি বোঝে। দেখো, সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝায়। যেমন ভূমি, উর্বরা শক্তি, বায়ু, পানি, বৃষ্টিপাত, আলো, তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, নদ নদী, খাল বিল, এগুলোকেও কিন্তু আমরা ভূমি বলে থাকি। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের মতে ভূমি বলতে ওই সকল উপাদান বা শক্তিকে আমরা বুঝে থাকি যা প্রকৃতি মানুষের জমিতে, পানিতে, বাতাসে এবং কি আলোতে বা তাপমাত্রার মধ্যে মুক্ত হস্তে দান করেছেন। তো অর্থাৎ দেখো, প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপাদান যেটা আল্লাহ পাক মুক্ত হস্তে দান করেছে মানুষের উপকারের জন্য, মানুষের প্রয়োজনে, ওই সকল উপাদানকেই বেসিক্যালি আমরা কি বলে থাকি, ভূমি বলে থাকি। তো আলফ্রেড মার্শাল মূলত যথার্থই বলেছেন যে ল্যান্ড মিনস দ্য material and forces which nature gives freely for man's aid in land. Water, air, light, হিট, এগুলো সবই কিন্তু প্রকৃতি প্রদত্ত, যেটা আল্লাহ পাক মানুষের প্রয়োজনেই কিন্তু প্রদান করেছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ভূমি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। ভূমির বৈশিষ্ট্য একটু খেয়াল করো, ভূমির কিছু অন্যতম বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর আলোকেই বেসিক্যালি আমরা ভূমিকে অন্যান্য উপকরণ থেকে বা উৎপাদনের যে অন্যান্য উপকরণ আছে সেগুলো থেকে আমরা ভূমিকে আলাদা হিসেবে বা স্বতন্ত্র হিসেবে বুঝতে পারি বা জানতে পারি। তো সেই উপাদানগুলো কি কি? নাম্বার 1, ভূমি হচ্ছে প্রকৃতির দান। ভূমি হচ্ছে কি? প্রকৃতির দান। তাহলে ভূমি হচ্ছে প্রকৃতির দান, ন্যাচারালি এটা আসে। দেখো, ভূমি প্রকৃতির দান। তো প্রকৃতির দান অর্থাৎ ভূমি এমনিতেই কিন্তু আমরা পাই, অটোমেটিক্যালি কিন্তু এটা আসে আল্লাহ পাকের তরফ থেকে, যে কারণে আমরা বলছি ভূমি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমি হচ্ছে প্রকৃতির দান। 2 নম্বর হচ্ছে ভূমির যোগান হচ্ছে সীমিত। হ্যাঁ দেখো ডিয়ার স্টুডেন্ট, ভূমি কিন্তু লিমিটেড, এটা কিন্তু আনলিমিটেড না। এটার কিন্তু যোগান তোমার সীমিত। সীমিত বলতে আমরা বোঝাচ্ছি এটা, যেটা বুঝতে পারি আমরা এটার কতটুকু ভূমি, সেটা কিন্তু আমাদের কাছে এটা প্রতীয়মান। সে কারণে বলছি আমরা ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমির যোগান হচ্ছে সীমিত, সাপ্লাইটা হচ্ছে সীমিত। 3 নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় অনুপস্থিত। ভূমি কিন্তু উৎপাদন করতে গিয়ে কোনো ব্যয় হয় না। যে কেন? কারণ এটা প্রকৃতি প্রদত্ত, ন্যাচারালি কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, ভূমি তৈরি করার জন্য এটার পেছনে কোনো ব্যয় করার কোনো প্রয়োজন নাই। সে কারণে বলা হচ্ছে ভূমির উৎপাদন ব্যয় অনুপস্থিত। ওকে ডিয়ার স্টুডেন্ট, 4 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমির অন্যতম আরেকটা উপাদান হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমিকে আসলে স্থানান্তর করা যায় না, ট্রান্সফার করা যায় না। ভূমির এই কারণে বলছি আমরা ভূমির যোগানটা হচ্ছে স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ এক জায়গার ভূমি আরেক জায়গায় কিন্তু আমরা নিয়ে যেতে পারি না। হ্যাঁ, একটা কোশ্চেন আছে হ্যাঁ শিওর প্লিজ। স্যার, এক জায়গার মাটি তো অন্য জায়গায় স্থানান্তর করা যায়, তাহলে এটা স্থানান্তরযোগ্য নয় কিভাবে হয়? আচ্ছা শিওর শিওর, একটু খেয়াল করে শোনো। ভূমি আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মাটি। ভূমি মানে কিন্তু মাটি না, এটাকে একটু বুঝতে হবে আমাদেরকে। ভূমি বলতে আমরা মাটিকে মিন করছি না, ভূমি বলতে কিন্তু প্রকৃতি প্রদত্ত সকল উপাদানকেই বেসিক্যালি আমরা ভূমি বলছি। শুধু মাটিকেই যে আমরা ভূমি বলছি তা কিন্তু নয়। এখন এটা হতে পারে যে একটা ধরো কোনো একটা ল্যান্ড, কোনো একটা জমি, যে জমিটাকে
তুমি এক জায়গা থেকে অন্য জায়গায়, ধরো তোমার তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় যেন? স্যার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। এখন ব্রাহ্মণবাড়িয়া তোমাদের যে ল্যান্ড, ধরো তোমার বাড়ির যে জায়গাটা, সেই জায়গাটা কি তুমি ঢাকাতে স্থানান্তর করতে পারবা? না স্যার, এটা পারবো না। এটা পারা যাবে না। তো এখন ধরো তোমার ওখানে যে ক্ষেত আছে, ওখানে ধরো তোমার গ্রামে যদি বাড়ি হয় তাহলে বুঝতে পারবা, সেখানে যে জমি আছে সেই জমিও কিন্তু তুমি চেঞ্জ করে ঢাকায় নিয়ে আসতে পারবা না। ওই তার মানে ওখানকার ব্রাহ্মণবাড়িয়ার যে জমি সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবে। বুঝতে পারছো? সেই সেন্সে বোঝানো হচ্ছে যে ভূমি, ভূমি মানে কিন্তু মাটির কথা বলে নাই। মাটি তো এক জায়গা থেকে আমরা ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যেতেই পারি, তুমি ব্যাগে করে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে আসতেই পারো, কিন্তু সেটা মাটি মানেই কিন্তু ভূমি না, এটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছো? ভূমি বলতে এখানে ভূমির যে ইয়েটা, প্রকৃতি থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকেই বোঝাচ্ছি। এটা ভূমি, ভূমি বলতে পানি হতে পারে, ভূমি হতে কোনো গাছপালা হতে পারে, ভূমি বলতে কোনো বন জঙ্গল হতে পারে, ভূমি বলতে এই যে আলো বাতাস, এগুলোও কিন্তু ভূমির অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো কোনোটাই কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো না। বা ল্যান্ড, যে তোমার যে বাগান, হ্যাঁ, তোমার যে ক্ষেত, তোমার যে বাড়ি, এগুলো কোনোটাই কিন্তু আমরা স্থানান্তর করতে পারবো না। হ্যাঁ, যেখানকার জিনিস সেখানেই কিন্তু থাকবে। তো এই জন্য এটাকে, এই জন্য আমরা বলছি যে ভূমি কোনোভাবেই স্থানান্তরযোগ্য নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে ওকে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আদিম ও অক্ষয়। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, ভূমি কিন্তু আদিম ও অক্ষয়। ভূমি আসলে আদিম এবং অক্ষয় বলা হচ্ছে। ভূমি হচ্ছে একদম সেই প্রাচীন কাল থেকে আছে এবং এখনো পর্যন্ত সেটা অক্ষুণ্ণ আছে, এই জন্য বলা হচ্ছে আদিম এবং অক্ষয়। নেক্সট হচ্ছে বিকল্প ব্যবহার। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, ভূমিকে কিন্তু আমরা বিভিন্নভাবে বিকল্প ব্যবহার করতে পারি, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন সিস্টেমে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ ভূমি যে সবসময় একই কাজে, একই রকম কাজে ব্যয় করা হবে তা কিন্তু নয়। ভূমি বিভিন্ন কাজে কিন্তু আমরা সেটা ব্যয় করতে পারি, বিভিন্ন সিস্টেমে আমরা সেটা ব্যয় করতে পারি। তো এই জন্য বলা হচ্ছে যে ভূমির বিকল্প ব্যবহার কিন্তু আমরা করতে পারি, বা বিকল্প ব্যবহার কিন্তু করা সম্ভব। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মানের ভিন্নতা। মানের ভিন্নতা কি? মানের ভিন্নতা হচ্ছে যে ভূমির কিন্তু মান, কিন্তু সব ভূমির মান কিন্তু একরকম না। দেখবা স্থানের জায়গার উপর ভিত্তি করে হয়তো তোমার ব্রাহ্মণবাড়িয়ার যে জমির যে মান, দেখা গেল যে কুমিল্লার জেলার সেই হয়তো জমির সেই মান কিন্তু একরকম নাও হতে পারে। আবার দেখা গেল যে তোমার চিটাগাংয়ের জমির মান কিন্তু একই রকম নাও হতে পারে। এই জন্য ভূমি, এক এক জায়গার ভূমির কোয়ালিটি কিন্তু এক এক রকম হতে পারে। ভিন্নতা, এক দেশের ভূমি আরেক দেশের ভূমির সাথে মানের ক্ষেত্রে ভিন্নতা আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু ভূমিকে কিন্তু কোনোভাবে ট্রান্সফার করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। মানের মধ্যে আমরা, ভূমির মানের ক্ষেত্রে আমরা আমরা এটার ভিন্নতাটা আমরা লক্ষ্য করব খুব ইজিলি, কিন্তু এটাকে আমরা কোনোভাবেই ট্রান্সফার করতে পারবো না। নাম্বার 8 হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। দেখবা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে কনসেপ্টটা, সেটা নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা হচ্ছে যে যখন আমরা কোনো জমিতে কোনো কিছু উৎপাদন করি, তখন উৎপাদন করা কোনো ফসল যদি উৎপাদন করি নির্দিষ্ট একটা জমিতে, নির্দিষ্ট একটা পরিমাণ ইসে যদি আমরা কোনো কোনো ক্ষেতে যদি আমরা কিছু ফসল উৎপাদন করি, দেখবা প্রথম দিকে যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, আমরা ক্রমান্বয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই জমির ফসলের উৎপাদন কিন্তু আমরা বাড়াতে পারবো। কেন? কারণ সেটার উর্বরা শক্তি এবং সেটার সিস্টেম এবং সেটার পরিচর্যার মাধ্যমে আমরা সেই জমি থেকে আমরা ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারবো। কিন্তু একই জমিতে যখন বারবার একই ধরনের ফসল আমরা উৎপাদন করতে থাকবো, একটা সার্টেন টাইম পর কিন্তু সেখানে উৎপাদনটা কিন্তু বৃদ্ধি না পেয়ে কমতে পারে। অর্থাৎ ধরো আগে যে পরিমাণ সার ব্যবহার করতাম, যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করতাম, এখন তার চেয়ে একটু বেশি করি, এর ফলে দেখা যাচ্ছে আমার ফসল বেশি উৎপাদন হচ্ছে। এরপরে দেখা গেল পরের বছর আমরা আরেকটু ভালোভাবে সেটা পরিচর্যা করলাম, ভালো মানের আমরা বীজ বপন করলাম, ভালো মানের সার সেখানে প্রদান করলাম, এরপরে দেখা গেল উৎপাদন আমার আরো একটু বেশি হলো। এইভাবে একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু উৎপাদনটা আমার বৃদ্ধি পেতে পারে ওই নির্দিষ্ট জমিতে। কিন্তু এরপরে কিন্তু
জমির উর্বর শক্তি আস্তে আস্তে কমে যেতে থাকবে। এবং তারপর দেখা যাবে যে তুমি যতই উৎপাদনের উপকরণ ব্যবহার করো না কেন, সেইভাবে সেই তুলনায় কিন্তু তোমার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। তার মানে উৎপাদন সেই তুলনায় কিন্তু কম হচ্ছে বা কমে যাচ্ছে। তো এই বিষয়টাকেই আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো ভূমির ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান প্রান্তিক যে উৎপাদন বিধির প্রভাব, সেটা মূলত এখানে অ্যাপ্লাই হয় বা প্রয়োগ হয়ে থাকে। তো এইটাই ছিল বেসিক্যালি ভূমির অন্যতম বৈশিষ্ট্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে ভূমির আসলে বৈশিষ্ট্য কি। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ভূমির গুরুত্ব। ভূমি কেন আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, তো সেটাই বেসিক্যালি আমরা জানার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, দেখো একটু খেয়াল করে ভূমিকে আমরা কেন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করছি। ভূমি হচ্ছে উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। দেখো একটু খেয়াল করে বৈশিষ্ট্যের মধ্যে আমরা শিখেছি যে ভূমির অন্যতম উপাদান হচ্ছে এটা আদি এবং মৌলিক উপাদান। কারণ সেই আদিমকাল থেকেই কিন্তু ভূমি ভূমি ছিল। যখন কিন্তু মানুষ ভূমির ব্যবহার প্রপার ইউটিলাইজেশন শেখে নাই, তখনও কিন্তু ভূমি ছিল। হ্যাঁ, যখন মানুষ ভূমির প্রপার ইউটিলাইজেশন শেখে নাই, জানে নাই, তখনও কিন্তু ভূমির উপাদানগুলো কিন্তু আমাদের কাছে দৃশ্যমান ছিল। এই কারণে বলা হচ্ছে যে ভূমি একদম আদিক এবং মৌলিক একটা উপাদান, যে উপাদানগুলো ছাড়া কিন্তু কোনো উৎপাদনই কিন্তু আমরা চিন্তা করতে পারি না। অর্থাৎ যে কোনো কিছু উৎপাদন করার ক্ষেত্রে ভূমিকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে সম্ভব না। তার মানে আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ভূমিকে আগে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ভূমিকে আমাদেরকে হাইলাইটেড করতে হবে, ভূমিকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ উইদাউট ল্যান্ড, উইদাউট ভূমি আমরা কোনোভাবেই উৎপাদন বিষয়টা নিশ্চিত করতে পারবো না। এরপরে আসছে মৌলিক কাঁচামাল সরবরাহ। দেখো, মৌলিক কাঁচামাল সরবরাহ, ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেক শিল্প প্রতিষ্ঠান, অনেক কিছু আমরা অনেক কিছু ওকে ডিয়ার স্টুডেন্ট, সরি ফর দ্যাট, আমি আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, ইন্টারনেট চলে গিয়েছিল ইন্টারনেটের প্রবলেমের কারণে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আমি আসলে সরি ফর দ্যাট, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, একটু খেয়াল করো সবাই, আমরা যেখানে ছিলাম ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। ভূমি হচ্ছে উৎপাদনে আদি এবং মৌলিক উপাদান, এটা আমরা আলোচনা করলাম। 2 নম্বর আলোচনায় ছিলাম ভূমি মৌলিক কাঁচামাল সরবরাহ। অর্থাৎ ভূমির মাধ্যমে কিন্তু আমাদের যে মৌলিক কাঁচামালের মৌলিক যে কাঁচামাল, সেগুলো কিন্তু সরবরাহ করা হয়। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে কাঁচামাল আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা শিল্প কারখানাতে যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করি কাঁচামাল হিসেবে, সেগুলোর অধিকাংশই কিন্তু এই ভূমির মাধ্যমেই কিন্তু আমরা সেগুলো সংগ্রহ করে থাকি। অর্থাৎ এই কাঁচামালগুলো ভূমি সরবরাহ করে থাকে। সে কারণে বলা হচ্ছে যে ভূমির গুরুত্ব কিন্তু অপরিসীম বা অপরিহার্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর, কৃষি উন্নয়নে ভূমি। কৃষি উন্নয়নে ভূমি, দেখো উইদাউট ল্যান্ড, উইদাউট ভূমি, কৃষি কি আমরা চিন্তা করতে পারি? সম্ভব না। অর্থাৎ কৃষিকে যদি আমরা চিন্তা করতে চাই, কৃষিকে যদি আমরা বাস্তবে রূপদান করতে চাই, কৃষির মাধ্যমে যদি দেশের অর্থনীতির উন্নয়ন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু উইদাউট ল্যান্ড, উইদাউট ভূমি কোনোভাবেই কিন্তু আমরা সেটা চিন্তা করতে পারবো না। তার মানে কৃষি কাজগুলো আমরা করি, বিভিন্ন ধরনের ফসল সেখানে উৎপাদন করি, এগুলো কিন্তু ভূমির মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ ল্যান্ডের কিন্তু কৃষি কাজ করা হয় এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ফসল সেখান থেকে উৎপাদন করা হয়। ওকে, সো ভূমি, এই কারণে আমরা বলবো যে ভূমির গুরুত্ব অপরিসীম। 4 নম্বর দেখো, অর্থনৈতিক উন্নয়নে ভূমি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, অর্থনৈতিক উন্নয়নে ভূমি, দেখো ভূমি ছাড়া যেমন কৃষি কাজ করা সম্ভব না, তেমনি ভূমি ছাড়াও কিন্তু কোনো শিল্প কারখানাও কিন্তু গড়ে ওঠা সম্ভব না, এবং সেই শিল্প কারখানা থেকে যে পণ্য সামগ্রী উৎপাদন হবে সেটাও কিন্তু সম্ভব না। অর্থাৎ যেটা যেটা আমাদের দেশের শিল্প কারখানা, কৃষি সেক্টর, যা কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু
গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো এই সেক্টরগুলো কিন্তু উইদাউট ভূমি আমরা কল্পনাই করতে পারি না, চিন্তাই করতে পারি না। তার মানে আলটিমেটলি যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ভূমির মাধ্যমেই কিন্তু কি হয়, ভূমির মাধ্যমেই কিন্তু আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু আমরা সম্ভব করে তুলি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কোনো ব্যবসা বাণিজ্যকে যদি আমরা ডেভেলপ করতে চাই, দেখো ব্যবসা বাণিজ্য যা কিছু হচ্ছে সেটা কি উইদাউট ভূমি আমরা চিন্তা করতে পারবো? অর্থাৎ কোনো একটা শিল্প কারখানা বলো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে গড়ে উঠছে সেটা কি ভূমি ছাড়া? ভূমি ছাড়া। তার মানে সবকিছুই ভূমির, তোমার ব্যবসা বাণিজ্য বলো, তোমার কোনো শিল্প কারখানা বলো, মানে যা কিছু তোমার গড়ে উঠছে সবই কিন্তু নির্দিষ্ট কোনো ভূমিকে কেন্দ্র করে। অর্থাৎ উইদাউট ভূমি কোনো ব্যবসা বাণিজ্যও কিন্তু আমরা চালাতে পারবো না। এ কারণে বলবো যে ভূমির গুরুত্ব অপরিসীম। নেক্সট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো একটু খেয়াল করে আমাদের যে লাইফ স্টাইল, আমাদের যে জীবনযাত্রা, সেগুলো কি আমরা কিভাবে পাবো? মানে আমরা সাধারণত আমরা ভালো খাবার, ভালো খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। ভালো ড্রেস পরিধানের মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। ভালোভাবে শিক্ষিত হওয়ার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। ভালো চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। তো এইভাবে সবকিছুই ভালো হওয়ার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে এই সবকিছু কি উইদাউট ভূমি সরি সবকিছু কি উইদাউট ভূমি চিন্তা করা সম্ভব? সম্ভব না। তার মানে দেখো আমরা যে ভালো খাবার খাচ্ছি, আমরা যে ভালো পরিধান করছি, আমরা যে ভালো চিকিৎসা ব্যবস্থা নিচ্ছি, আমরা যে ভালো জীবন যাপন করছি, সবই কিন্তু এই ভূমির কল্যাণেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। কারণ একটা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এটা কি ভূমি ছাড়া কি সেখানে স্থাপন করা সম্ভব? কোনো কৃষি ফসল উৎপাদন করা সম্ভব? ভূমি ছাড়া সম্ভব না। কোনো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে যে আমরা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করছি এবং তার মাধ্যমে পোশাক উৎপাদন করছি এবং এরপরে আমরা ব্যবহার করছি, এগুলো কি ভূমি ছাড়া সম্ভব? সম্ভব না। তো এই কারণে আমরা বলবো ভূমি, উইদাউট ভূমি কোনোভাবে আমাদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। ওকে, এরপরে যেটা আসছে দেখো সেটা হচ্ছে, এরপরে যে বিষয়টা আসছে সেটা কি, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করে উৎপাদনের অন্যান্য উপকরণের আধার। উৎপাদনের অন্যান্য উপকরণের আধার। উৎপাদনের, দেখো ভূমি হচ্ছে অন্যান্য যে উপাদানগুলো আছে, বিশেষ করে আমরা ভূমির পরে কি হচ্ছে মূলধন, শ্রম এবং সংগঠন। এই যে বাকি যে তিনটা উপকরণ, হ্যাঁ, শ্রম, মূলধন, সংগঠন, হ্যাঁ, এই যে তিনটা উপকরণ, এই তিনটা উপকরণ কি ভূমি ছাড়া সম্ভব? মানে ভূমি নাই কিন্তু এই বাকি তিনটা উপকরণ আছে, তাহলে সেখানে কি কোনো উৎপাদন করা সম্ভব? সেটার মাধ্যমে কি কোনো আউটপুট নিয়ে আসা সম্ভব কিনা? সম্ভব না। কেন? কারণ উইদাউট ভূমি শ্রম কোনো কাজে আসবে না, মূলধন কোনো কাজে আসবে না, সংগঠনের কোনো কাজ থাকবে না যদি ভূমি না থাকে। ক্লিয়ার? সে কারণে আমরা বলবো যে ভূমি হচ্ছে অন্যান্য সকল উপকরণের আধার বা মূল উপাদান, যেটার উপর ভিত্তি করেই বেসিক্যালি অন্যান্য উপকরণগুলোকে আমরা কাজে লাগিয়ে থাকি। 8 নম্বর লাস্ট পয়েন্ট যেটা আসছে অস্তিত্বের উপস্থিতি। ডিয়ার স্টুডেন্ট, অস্তিত্বের উপস্থিতি বলতে কি বোঝানো হচ্ছে? দেখো ভূমির গুরুত্ব বলতে কি আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে যে আমাদের যে অস্তিত্ব সেটা আমরা অনুভব করি কিন্তু ভূমির মাধ্যমে। অর্থাৎ ভূমির যদি উপস্থিতি না থাকে, ল্যান্ডের যদি উপস্থিতি না থাকে, তাহলে অন্য যে উপকরণগুলো আছে সেগুলো মানুষ কোনো কাজে লাগাতে পারে না। হ্যাঁ, তার মানে ভূমির উপস্থিতিতেই অন্যান্য সকল উপকরণের কাজে লাগানো সম্ভব হয়। আমরা ভূমির অস্তিত্বের উপর ভিত্তি করে সংগঠন কাজে লাগে, ভূমির অস্তিত্বের উপর ভিত্তি করে শ্রমিকরা ঠিক মতো কাজ করে তাদের শ্রম ব্যয় ব্যবহার করে থাকে। ভূমির উপস্থিতির ভিত্তিতেই তোমার দেখা যাচ্ছে যে আমাদের যে মূলধন আছে সেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করি। তো এভাবেই ভূমির অস্তিত্বের উপস্থিতির মাধ্যমেই কিন্তু এটা সব ধরনের উপকরণকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হই। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ভূমির গুরুত্ব কি সেটা
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেন ভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের আলোচনার টপিক যেটা ছিল মোটামুটি আমরা আলোচনা শেষ করে ফেলছি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এই পর্যায়ে এসে কোশ্চেনের আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা দেখো আমাদের যে টপিক গুলো ছিল এই টপিক গুলোর মধ্যে কারো কোনো হ্যাঁ বলো প্লিজ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর প্লিজ স্যার একটু যদি আবার স্যার কমরা সমান ভূমির কমরা সমান পদ্ধতিটা বুঝাইতেন স্যার, বুঝিনি স্যার, নেটে প্রবলেম হয়েছিল। ভূমির বৈশিষ্ট্যের মধ্যে একটু কোশ্চেনটা আবার করবে? জি স্যার, ভূমির বৈশিষ্ট্যের মধ্যে স্যার ভূমি স্যার কমরা সমান স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে জি পারছি। স্যার দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোরা? ভূমি কমরা সমান স্যার প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব, তাই তো? জি স্যার। সমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। হ্যাঁ জি স্যার। স্টুডেন্ট একটু মনোযোগ সহকারে শুনলে তোমরা আমার মনে হয় বুঝতে পারবা। ভূমিটাকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে প্রভাব আমরা লক্ষ্য করি ভূমিতে, সেটাই জাস্ট এখন আমাদের আগে জানতে হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি। ঠিক আছে, এটা যদি জানি তাহলে আমরা এটার প্রভাবটা ভূমিতে কিভাবে আসে সেটা আমরা বুঝতে পারবো। একটু খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের যখন দেখো প্রচুর ক্ষুধা লাগে, একটু খেয়াল করো, প্রচুর ক্ষুধা লাগছে, তো আমাদেরকে কি করা হলো, একটা কমলা দেয়া হলো। তো একটা কমলা আমরা খেলাম, এই একটা কমলা খাওয়ার কারণে কিন্তু দেখবা কমলা খাওয়ার আগ্রহটা কিন্তু আমার আরো বেশি বেড়ে যাবে, মানে আরো বেশি কমলা আমি খেতে চাইবো। তো এইভাবে দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি কিন্তু হয়তো দেখা গেল 20টা কমলা খেয়ে ফেললাম একবারে। তো এরপরে যদি আমাকে আরো দেয়া হয় তখন কি আমি খেতে পারবো? খেতে পারবো না, তখন কিন্তু আমার চাহিদাটা কিন্তু কমে যাবে, কমলা খাওয়ার প্রতি যে আগ্রহটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো এখানে ঠিক একই বিষয়, এই একই বিষয় ভূমির ক্ষেত্রেও কিন্তু এই একই রকম বিষয়টা এখানে লক্ষণীয়। অর্থাৎ মানে বেসিক্যালি কিন্তু এটাই ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার এটার আগ্রহটা বেশি থাকবে, এরপরে গিয়ে একটা সার্টেন টাইম পরে কিন্তু আগ্রহটা আবার আস্তে আস্তে কমতে থাকবে। দ্যাট ইজ কল্ড ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো ভূমির ক্ষেত্রে এই বিধিটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করে শোনো যে আমরা যখন কোন একটা ভূমিতে প্রাথমিক পর্যায়ে কিছু উৎপাদন আমরা শুরু করি, তখন দেখা গেল যে ওই ভূমিতে প্রথম বছরে যে পরিমাণ পণ্য তুমি উৎপাদন করলে, পরের বছরে দেখা গেল যে সেখানে আরেকটু ভালো মানের বীজ তুমি ব্যবহার করলে, ভালো মানের সার তুমি ব্যবহার করলে, হ্যাঁ দেখো পরের বছরে গত বছরের তুলনায় রানিং বছরে দেখা গেল আরেকটু ভালো ফসল উৎপাদন হচ্ছে, বেশি ফসল উৎপাদন হচ্ছে। তখন তুমি এর পরের বছরে তুমি কি করলে, যে সেখানে আরো ভালো ভাবে তুমি চাষ করলে, মানে ভূমিটাকে আরো বেশি সুন্দরভাবে চাষ করলে, তারপরে তুমি সেখানে ভালো মানের তুমি বীজ বপন করলে, ভালো মানের সার দিলে, যথোপযুক্ত ভাবে তুমি সবকিছু করলে, তাহলে দেখা গেল যে পরের বছর আমাদের উৎপাদনটা কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে। এর পরের বছরে আবার যখন আমরা ফসল ফলাচ্ছি, তখন দেখা গেল যে আমি চেষ্টা করলাম যে তার মানে নিশ্চয়ই আরো হচ্ছে ভালো, যদি আমরা সুন্দরভাবে চাষ করি, সুন্দর সিস্টেম মেনটেন করে যদি আমি সেখানে বীজ বপন করি এবং সিস্টেম মেনটেন করে সার দিই বা অন্যান্য উপকরণ, ওষুধ বা কীট পতঙ্গ মারার জন্য যে যা যা প্রয়োজন সবকিছু যদি ঠিক মতো দিই, দেখা গেল পরের বছরে আমার তার চেয়েও বেশি ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু এইভাবে হয়তো আমি কয়েক বছর ধরে আমি উক্ত জমিতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ জমিতেই কিন্তু আমি কাজটা করছি, একটা ধরো 10 একক 1 বিঘা একটা জমিতে কিন্তু আমি কাজটা সম্পন্ন করতেছি, তো ফসলটা উৎপাদন করতেছি। তো ওই 1 বিঘা জমিতেই দেখা গেল যে গত 3-4 বছর ধরে প্রতি বছরই কিন্তু আমি ফসল কিছুটা বেশি উৎপাদন করছি। কেন? সেখানে উৎপাদনের উপকরণগুলো মডিফাই করে বা সুন্দর করে বেশি করে অথবা ভালোভাবে সময় মতো সেখানে উপকরণগুলোর ব্যবহার করার কারণে। তো এইভাবে একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু ওই নির্দিষ্ট জমিতে আমরা ফসল কিন্তু ক্রমান্বয়ে কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে পারবো। বাট তারপরে গিয়ে এর পরের বছরে যখন দেখা গেল যেইভাবে তুমি যখন প্রতি বছরে একই ধরনের ফসল বারবার সেখান থেকে উৎপাদন করছো এবং তুমি দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ তুমি উপকরণ ব্যবহার করে সেই কাজটা সম্পূর্ণ করেছো, এর পরের বছর যখন আরো বেশি করে করতে যাইবা,
দেখবা তখন আর কিন্তু বেশি উৎপাদন হচ্ছে না, বরং তার চেয়ে আগের বছরে যা ছিল তার চেয়ে কিছুটা কম হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে তোমার উর্বরা শক্তিটা কিন্তু সব সময় কিন্তু ওই জমিতে কিন্তু একই রকম থাকবে না। আস্তে আস্তে কিন্তু উর্বরা শক্তিটা কিন্তু আস্তে আস্তে কিছুটা কমে যাবে। একটা সার্টেন টাইম পর্যন্ত তোমাকে কিন্তু খুবই ভালো সার্ভিস দেবে, খুবই বেশি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করার ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। কিন্তু এরপরে কিন্তু যতই তুমি উপকরণ বেশি বেশি ব্যবহার করো না কেন, ভালো উপকরণ ব্যবহার করো না কেন, উৎপাদন কিন্তু আর বাড়বে না, বরং তখন উৎপাদন আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। তো এই যে বিধিটা, এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে বেসিক্যালি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ওই যে ক্রমহ্রাসমান মানে ক্রমেই হ্রাস পাবে, আমার কথা বুঝতে পারছো? আস্তে আস্তে কিন্তু এক সময় নির্দিষ্ট একটা সময় পর এটা কমতে থাকবে, হ্রাস পেতে থাকবে। আর এটাই হচ্ছে বেসিক্যালি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কনসেপ্ট। তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিনা? স্টুডেন্ট জি বুঝতে পেরেছো? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের হাতে 1.5 মিনিট মতো সময় আছে। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আলোচনা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। কোশ্চেন আছে? নাই? তোমাদের কারো কোনো কোশ্চেন নাই আর? নো স্যার। নো স্যার। আচ্ছা সাকিব, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি বাকি ইয়েরা কি চলে গেল নাকি? আর ক্লাসে কম ক্লাসে উপস্থিত থাকছে কেন বুঝলাম না, স্টুডেন্টরা এত কমে যাচ্ছে কেন? আমাদেরকে তো মাথায় রাখতে হবে এখন অনলাইন ক্লাসই কিন্তু আমাদের এখন সম্বল। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আমাদের যা কিছু শেখার কিন্তু আমাদের শিখে ফেলতে হবে। তো তুমি ফ্রেন্ডদেরকে একটু মোটিভেট করো ওদেরকে, না হলে তো ঝামেলায় পড়ে যাবে এরা। আচ্ছা স্যার, ক্লাসের স্যার প্রেজেন্ট গুলো দিছে ওগুলা কি আছে? হ্যাঁ, প্রেজেন্ট গুলো আছে, সমস্যা নেই। আমরা ওই যে ক্লাস আমার জয়েন করতে হবে, তো মাঝখানে কিন্তু ক্লাস কেটে গেছে। ওইটা আগের অংশটুকু আগে রেকর্ড হয়েছে, পরের অংশটুকু আবার পরে রেকর্ড হলো। এটা আমাকে জয়েন করতে হবে দুইটা একসাথে, তো যে কারণে আগের ওখানে ওকে স্যার। অ্যাটেন্ডেন্সটা আছে। সবাই দিয়েছো তো ওকে অ্যাটেন্ডেন্স? স্যার। হ্যাঁ, ওকে জি স্যার। ওকে, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো ভালো থাকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? বর্তমান যেহেতু করোনা পরিস্থিতি একটু খারাপের দিকে, আমরা চেষ্টা করব সবাই ভালোভাবে চলার, সাবধানে চলার, এবং বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সবাই সবার জন্য